এর মধ্যেই আমরা আছি। যারা মিডিয়াতে কাজ করতে চায় তারা ধনী হওয়ার ভাবনা নিয়ে আসে না। আর যারা ধনী হতে চায় তারা আসলে মিডিয়াতে আসতে পারে না। কারণ আপনি যদি সাংবাদিক হতে চান, আপনি যদি মিডিয়াতে কাজ করতে চান, প্রোডিউসার হতে চান, ডিরেক্টর হতে চান, ফিল্ম ডিরেক্টর হতে চান, তাহলে আপনি ধনী হওয়ার ভাবনা আপনাকে ত্যাগ করতে হবে। কারণ এটা খুবই কন্ট্রাডিক্টরি। কারণ হুমায়ুন ফরিদী একটা জায়গায় বলেছিলেন যে তুমি যদি শিল্পী হতে চাও তাহলে তোমাকে হাত এভাবে রাখতে হবে, দিতে হবে। আর যখনই তুমি হাত পাতবা তখন তুমি ব্যবসায়ী হয়ে যাবা, তখন তুমি আর শিল্পী নাই। ফলে সেই ভাবনাটা বাদ দিয়ে মিডিয়াতে আসতে হবে। আপনি যদি দেখেন যে একটা রেপো বলে শব্দ আছে, REPORT, রেপোর্ট, এটাকে বলে রেপো। রেপো মানে প্রফেশনাল রিলেশনশিপ। এখন আপনাকে বুঝতে হবে যে কোনটা প্রফেশনাল রিলেশনশিপ আর কোনটা বন্ধুত্ব। সবার সাথে বন্ধুত্ব হবে না, সবার সাথে প্রফেশনাল রিলেশনশিপও হবে না। ফলে কেউ যদি ওখান থেকে বেশি কিছু এক্সপেক্ট করে তাহলে তাকে নিঃসন্দেহে সেখান থেকে দুঃখ পেতে হবে। ফলে প্রফেশনাল রিলেশনশিপ আর রেপোর্টটাকে দুইটাকে আলাদা করে রাখতে হবে। আমি একটা কথা খুব গুরুত্বের সাথে বলতে চাই, ধরেন এখন সোশ্যাল মিডিয়ার সময়। যখন টেলিভিশন চ্যানেলটা শুরু হয়েছিল একটা সময় দেখা যেত যে কেউ স্যাটেলাইট টেলিভিশনকে গুরুত্ব দিতে চাচ্ছে না, সবাই টেরিস্টোরিয়াল টিভির দিকে যাচ্ছে। কিন্তু স্যাটেলাইট টেলিভিশন একসময় খুব গুরুত্বপূর্ণ হবে সেটা আমরা বুঝতে পেরেছিলাম। তারপরে সোশ্যাল মিডিয়া একসময় গুরুত্বপূর্ণ হবে সেটাও আমরা বুঝতে পেরেছিলাম। আবার এখন এটা দেখা যাবে যে সামনে সোশ্যাল মিডিয়ার জন্যই বড় বড় চ্যানেলের মতো করে এরকম এস্টাবলিশমেন্টে অফিস আদালত শুরু হবে। ফলে সোশ্যাল মিডিয়া সহ যেটা মানুষের কাছে দ্রুত পৌঁছাবে সেটাই পাওয়ারফুল। সেটা টেলিভিশন হোক, সেটা সোশ্যাল মিডিয়া হোক, মোবাইল হোক, আপনার অন্য কোনো যে কোনো ফরম্যাটে হোক। ফলে এখন যদি টেলিভিশন চ্যানেলগুলো মনে করে যে আমরা সোশ্যাল মিডিয়ার চাইতে অনেক উপরের এবং আমরা সোশ্যাল মিডিয়াকে গণায় ধরি না, তাহলে হবে। মিডিয়াতে যে একবার ঢোকে সে আর বেরোতে পারে না। ফলে আমরা যারা আছি তারা মিডিয়ার ভেতরেই আছি। মিডিয়ার ভার্সনটা হয়তো চেঞ্জ হয়েছে। আগে ছিল ফিল্ম, আগে ছিল মঞ্চ, আগে ছিল বাংলাদেশ টেলিভিশন, তারপরে আসলো স্যাটেলাইট টেলিভিশন, তারপরে আসলো সোশ্যাল মিডিয়া। ফলে মিডিয়াকে আমরা সবসময় সফল হতে দেখেছি বিভিন্ন জায়গায়, অভিনয় এবং অন্যান্য জায়গায়। তো অভিনয় শিল্পী সংঘের যখন এইটার দায়িত্ব তারা নিয়েছে তখন দেখা গেল যে প্রতিষ্ঠানটাও সফল হয়েছে। ফলে আমি এর ক্রেডিট পুরোটাই নাসিম এবং রৌনককেই দিতে চাই। চমৎকার, সামনে নিশ্চয়ই আরও ভালো কাজ হবে। আমি হচ্ছে অপি করিমের প্রোগ্রাম। ফলে এটা অপি করিমকে ছাড়া কোনোভাবে এটা হইতো না, শুরু হইতো না। এবং আমার কাছে সেইগুলোতে মনে হয় যে অপির জায়গা থেকে বিষয়টা খুব বড় রকমের হয়ে দাঁড়িয়েছে। আর শুধু আমি না, আপনার আগামী আর্টিকেল 39, আপনার আরমান ভাই, সিকান্দার বক্স, লং মার্চ, রেড সিগন্যাল, অয়ের গল্প, বাংলা ভিশনের তখন একটা স্বর্ণযুগ ছিল। তো সেই সময়টা আমার জন্য খুবই আনন্দের। না, আমি যখন শুরু হয় আসলে আমি কীভাবে হলো, ভোরের কাগজে আমি যখন কাজ করতাম সেই 93-4 এর দিকে, তখন ওইখানে একটা কলাম ছিল, নাম ছিল আমি। তো সেই আমিতে ওই কলামটাতে আমরা বিভিন্ন আর্টিস্টকে কিছু প্রশ্ন করতাম। বাংলা ভিশন যখন শুরু হয় তখন আমরা দেখলাম যে আসলে কীভাবে কী করা যায়। তখন ভাবলাম ওই যে প্রশ্নগুলো করা হয় সেটাকে যদি আমরা ভিজুয়াল রূপে আনি তাহলে সেটা মানুষ হয়তো দেখবে। তখন অপি করিমের সাথে আলাপ করা হলো, আমরা রাজি হলাম, আমরা শুরু করলাম। তার ধারাবাহিকতায় মান্না, হুমায়ুন ফরিদী সবাই আমাদের এটাতে ছিলেন এবং সবাই মোটামুটি পছন্দ করতেন অনুষ্ঠান। নাগরিকে অপি করিম করতেন নন্দিনী, আমি করতাম কিশোর। তো আমি কাজ করতে করতে যখন টেলিভিশন শুরু হলো আমার কাছে মনে হতো যে অপি যদি উপস্থাপনা করে তাহলে সেটা ডিফারেন্ট কিছু হবে। সেই জন্য অপিকে নিয়ে কাজ করা। আর শুধু অপি না, বিপাশা আপার যে অনুষ্ঠান বিপাশার অতিথি সেটাও আমার সময় করা, আফসানা মিমির যে মনের কথা সেটাও আমার সময় করা, সারা জাকের মেহতাব খানামের যেটা সেটাও আমার সময় করা, আমি এখন কি করব। তো এটা একটা স্বাভাবিক প্র্যাকটিসের মধ্যে ছিল। অনেকেই নক করে কিন্তু ওইভাবে আর এখন করা হয় না।